শামসাগঞ্জ ব্লক কংগ্রেস নেতৃত্ববর্গ সহ প্রতিটি শাখা সংগঠনের নেতৃত্ববর্গ এবং সর্বোপরি আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন এবং নিজের এলাকা থেকে আমাদের কংগ্রেসের বক্তব্য শুনছেন, প্রথমে প্রত্যেককে আমার আন্তরিকভাবে নমস্কার, সালাম এবং জাতীয়তাবাদী অভিনন্দন। আমার পূর্বে বক্তাদের কাছ থেকে আপনারা শুনলেন যে আজকে সারা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশে 341টি ব্লকে আজ ডেপুটেশন চলছে এবং এই ডেপুটেশন কেন প্রদেশ কংগ্রেসকে নিতে হবে? কারণ আজকে ভারতবর্ষে রাজনীতিতে দাঁড়িয়ে বর্তমান যে খাদ্যশস্যের যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধি দীর্ঘ 7 মাস ধরে আগুনের মতো মূল্য বৃদ্ধি বলা যায় আমাদের চলতি ভাষায়। কারণ আগুনে যেমন হাত দিতে গেলে ছ্যাঁকা লাগে, আজকে বাজারে ঢুকে যদি যে কোনো খাবার জিনিস কিনতে গেলে ছ্যাঁকা লাগার মতো অবস্থা। সে আলু হোক, পেঁয়াজ, রসুন, শাকসবজি, যে কোনো খাদ্যশস্য যে মানুষ ক্রয় করতে গিয়ে ঠিক আগুনের ছ্যাঁকা লাগার মতোই পরিস্থিতি আজকে দীর্ঘ 7 থেকে 8 মাস ধরে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় সরকারের কোন ভূমিকা আমরা দেখছি না, রাজ্য সরকারের ভূমিকা আমরা দেখছি না। আমরা কি দেখছি যে তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য কেন্দ্র এবং রাজ্য নানান কৌশল নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। এই বিভ্রান্তমূলক যে রাজনীতি, তাই বেশ কিছুদিন ধরে কংগ্রেসের সৈনিকরা সারা বাংলা জুড়ে বাজারে বাজারে কংগ্রেস কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে, অঞ্চলে, শহরে বা বেশ কিছুদিন ধরে আমাদের বাজারে বাজারে কংগ্রেস কর্মসূচি চলছে। কারণ যে আজকে সরকার পক্ষের লোকেরা মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। এই জায়গাটাই আমাদের মানুষের কাছে সঠিক তথ্য, সঠিক শব্দ মানুষের কাছে ব্যাখ্যা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আজকের দিনে রাজনীতিতে কৃষকরা গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলনে নেমেছেন যে কৃষকরা ভারতবর্ষের অনেকগুলি রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার সহ অনেক রাজ্যের কৃষকরা দিল্লি চলো অভিযান শুরু করেছেন এবং দিল্লিতে গিয়ে পৌঁছে গেছেন। এই কৃষকদের যখন দিল্লি পৌঁছালেন, তারা যাতে দিল্লিতে ঢুকতে না পারে তার জন্য বিজেপি রাস্তা খুলে গর্ত তৈরি করে দিলেন। সেটাকে অতিক্রম করে যখন কৃষকরা ঢুকলো,
তখন তাদের উপরে ওয়াটার ক্যানেল চালানো হলো, টিয়ার গ্যাস চালানো হলো, অমানবিক ভাবে কৃষকদের উপরে লাঠিচার্জ করা হলো এবং এই কয়েকদিনের আন্দোলনে কয়েকজন কৃষক ভাইদের প্রাণও হয়েছে। এই অসহায় আন্দোলনের মধ্যে যে অসহায় অবস্থা চলছে, ঠান্ডার সিজন চলছে, অসুস্থ হয়ে কয়েকজন মারাও গেছে। তা সত্ত্বেও কৃষকরা পিছনে সরেনি, কারণ ভারতের ইতিহাস বলে যে ভারতবর্ষের বা বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে কৃষকদের। আমরা লকডাউনে দেখলাম যখন গোটা বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে, ভারতবর্ষের জিডিপি সেখানে -24 চলে গেছে। সেই অবস্থাতে কৃষকদের চারপাশে যখন অর্থনীতি হিসাব করা হচ্ছে, সেখানে 3% জিডিপি অংশগ্রহণের থেকে কৃষকরা। তাহলে কৃষকদের চারপাশের মাধ্যমে একদিকে যেমন ভারতবর্ষের 130 কোটি মানুষ প্রতিদিন দৈনন্দিন জীবনে যে খাদ্য আহার, যে খাবারগুলো খান, সেটা যেমন দোকান কৃষকদের মাধ্যমে হয়, ঠিক সেখান থেকে আবার এক্সপোর্ট করা হয়, ভারতবর্ষের বাইরে বিক্রি করা হয় খাদ্য যোগান দেওয়া দেওয়ার পরেও। কারণ এই ভারতবর্ষে একটা সময় খাদ্য অভাবের সময় 53 কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হতো, আর কংগ্রেস নেতৃত্বরা যখন সবুজ বিপ্লব ভারতবর্ষে ঘটালো, আজকে দিনে সেটা 290 কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়। এটা একদিনে হয়নি, এটা কংগ্রেসের নেতৃত্বরা সেই দল, আর আজকে সেই সবুজ বিপ্লব প্রয়োগ করে আঘাত খাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই কৃষকদের উপরে আঘাত খাচ্ছে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার। এই জায়গাটাই আমাদের প্রথম থেকে সংখ্যার বিধিকে ওনারা পাস করিয়েছেন, তাদের সাংসদ সংখ্যা বেশি, কিন্তু এখানে বাইরে সংসদ এবং রাজ্যসভার বাইরে 130 কোটি দেশে তাদের সংখ্যা আজকে আমরা মনে করি ভোটাভুটি করে এই বিল হিম করে চলে যাবে, মানুষের জনগণের যদি মত দেওয়া যায়। কারণ এই কৃষক বিলের কথা যাতে বলা হচ্ছে যে কৃষকদের খাদ্যে এই বিল, তাহলে আজকে কোটি কোটি কৃষক রাস্তায় আন্দোলনে কেন? আর মজার বিষয় কি জানেন, যে ভারতবর্ষে একটি যেমন কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে কৃষকদের সংখ্যা প্রায় 62 কোটি। কৃষি কাজের সঙ্গে যুক্ত যত পরিবার আছে, সেই পরিবারের সদস্যদের সংখ্যা 62 কোটি, অর্থাৎ প্রায় 50% কাছাকাছি কৃষিকাজের সঙ্গে মানুষ যুক্ত। আর আজকে তারা যখন আন্দোলনে তার পরিবারকে সঙ্গে নিয়ে, পরিবারের মহিলারা থেকে শুরু করে বাচ্চারা থেকে শুরু করে ওরা ভারতবর্ষে আন্দোলনে, অথচ অন্তর প্রধানমন্ত্রী কোন কথা বলছেন না, কানে শুনছেন না। কেন শুনছেন না? যে তার সুরপুরওয়ালা 3 থেকে 4টে বন্ধুকে 130 কোটি মানুষের খাদ্যশস্যের যে যোগান, যে ব্যবসা, সেটা তুলে দিতে হবে। অর্থাৎ আম্বানি, আদানি, রামদেব, একটা সুভাষ চান্দা, এই সমস্ত কন্ট্রাক্ট শিল্পপতিদেরকে ওরা ভারতবর্ষের ব্যবসাটা তাদের তুলে দিতে হবে। তাতে এত কোটি কোটি কৃষক জন নামে যাক, আন্দোলন করুক, গড়ে যাক, তাদের কথা শোনার চেষ্টা করছেন না। কিন্তু কৃষকরাও পিছনে চলতে রাজি নয়। আর কংগ্রেস নেতৃত্ব, রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে পিছনে চলতে রাজি নয়। এর বিরুদ্ধে আন্দোলন চলতে থাকবে। এরকমই একই অবস্থা যখন চলছে,
দুয়ারে দুয়ারে সরকার করছেন, কিন্তু কৃষকদের হয়ে কোন কথা বলছেন না, কোন খাদ্যদ্রব্য মূল্যকে দিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না। 10 বছর পর্যন্ত হতে যাচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 10 বছরে আজকে কেন মনে হলো সেটা দুয়ারে দুয়ারে সরকারকে যেতে হবে? এই দুয়ারে দুয়ারে সরকারকে যাওয়ার কথা আজকে কেন মাথায় এসেছে? তৃণমূল সরকারের আজকে 10 বছরের মধ্যে আপনি তো বহুবার বক্তব্য রেখেছেন যে আমি 99% কাজ করে দিয়েছি, প্রতিশ্রুতি পালন করেছি। আমরা 11 থেকে 16 মধ্যে আপনার একাধিকবার বক্তব্য শুনেছি যে পশ্চিমবাংলায় 99% কাজ হয়ে গেছে। তাহলে 16 থেকে 21 মধ্যে 1% কাজ এখনো করতে পারেননি, এখনো করতে পারেননি। তার জন্য আপনাকে দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে। আপনি বিভিন্ন প্রজেক্ট প্রকল্পের কথা বলছেন যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমরা সুযোগ সুবিধা দিয়েছি, তাহলে দুয়ারে দুয়ারে গিয়ে আজও গেল স্বাস্থ্য বিমা পারে ফর্ম লাভ হচ্ছে, আজকের দিনে কেন ভাতার ফর্ম লাভ হচ্ছে, আজকে মডেল প্রজেক্টের কেন ফর্ম লাভ হচ্ছে দুয়ারে দুয়ারে গিয়ে? তার মানে লেখাই হচ্ছে মাননীয় 10 বছরের মধ্যে যতগুলো ভাষণবাজি করেছেন 99% কাজ করে দিয়েছি, কোন কাজ উনি করতে পারেননি সফলভাবে। খাতা কলমে করেছেন, অনেকগুলো শ্রী তৈরি করেছেন, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী। আমরা কন্যাশ্রী কথাটাকে সব প্রজেক্টটাকে সমর্থন করব, কিন্তু এই কন্যাশ্রী নিয়েও বর্তমানে যে আপনি রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতি কি? যে হাই স্কুলের ছাত্রীদের ডিফল্টার করে দেওয়া হচ্ছে, কন্যাশ্রীর টাকা আসছে না। কি বলা হচ্ছে স্কুল থেকে? দিদিকে বলতে ফোন লাগাও, আর দিদিকে বলতে ফোন লাগিয়ে তারপরে কল ব্যাক আসছে আপনি এমএলএ বাড়িতে গিয়ে দেখা করুন। অবাক লাগছে যে কন্যাশ্রীর টাকা ছাত্রী অ্যাপ্লাই করছে, যেটা নিয়মিত পাওয়ার কথা, সেটাকে ডিফল্টার তৈরি করে দিয়ে স্কুল থেকে বলা হচ্ছে দিদিকে বলো, আর দিদিকে বলো পরে বলা হচ্ছে এমএলএ বাড়িতে গিয়ে দেখা করো। যদি স্কুলে ডিফল্টার হয়ে থাকে, যদি স্কুলে কোন সমস্যা হয়ে থাকে, তার সমাধান স্কুলে হওয়া উচিত, এমএলএ বাড়িতে কেন? তাহলে এটাও তো আপনি রাজনীতি প্রজেক্ট, রাজনীতিক প্রকল্প তৈরি করে ফেলেছে। কোন সুবিধা আপনারা ভালো করছে? আর কতটা মানুষকে ভাওতাবাজি করবেন? যুবশ্রী যদি কেউ কিছু টাকা পেয়ে থাকে, দেখা যাচ্ছে টিএমসি পরিবারের এক একটা পরিবারে 3-4 জন টাকা পাচ্ছে। বাংলার একজনের বেকার যুবক যারা, তারা টাকা পাচ্ছে না। সেই বেকারদের সংখ্যা এক্সচেঞ্জে নথিভুক্ত আজকের দিনে 1.5 কোটি শিক্ষিত বেকার আছে বাংলায়, যারা এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করছে না, অনেকেই করেন না, তাদের সংখ্যা আমি জানি না কত আছে, কিন্তু এক্সচেঞ্জে নথিভুক্ত শিক্ষিত বেকারের সংখ্যা বাংলায় 1.5 কোটি। এবং এই পরিযায়ী শ্রমিকরা কাজ থেকে ফিরেছেন, তাদের সংখ্যা 24 লক্ষ, আরো বেড়ে গেছে। আজকে গোটা বাংলায় কোনো কাজ নেই, কোন কর্ম নেই। আর এদের তৃণমূলের নেতারা মিথ্যা কথা বলে প্রচার করছেন মানুষের কাছে যে তারা অনেক কিছু করেছেন। আমরা অবাক হলাম, কদিন আগে অনুগ্রহ হসপিটালে গেলেন এলাকার বিধায়ক, উনি উদ্বোধন করলেন। কি উদ্বোধন করলেন আপনারা অনেকেই জানেন, যে হসপিটালে যে হাই পাওয়ার ভোল্টেজের ইলেকট্রিক লাগানো আছে, বড় উঁচু করে সেটা বেশ কিছু বছর আগে লাগানো হয়েছে। সেটা হয়তো কোনো ক্রমে খারাপ হয়েছিল, সেটা রিপেয়ার হতে পারে, কিন্তু উদ্বোধন হতে পারে না। সেই লাইটকে নতুন করে উদ্বোধন করেছেন। আর কত বোকা বানাবেন? যে ডাক্তার যেখানে বলতেন সেটা কোনো কারণে বর্ষার সময় জল ঢুকে যাওয়ার পরে সেটা রিপেয়ার হয়েছে, রং করা হয়েছে, সেই ঘর তৈরি করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। আর সোশ্যাল মিডিয়া সাংবাদিকদেরকে বলা হলো, ঢাকঢোল পেটানো হলো, তারা মাইক বাজি করছেন, এক দুর্যোগ উদ্বোধন করেছেন অনুগ্রহ হসপিটালে।
আপনারা এলাকার মানুষ, আপনারা হসপিটালে গিয়ে দেখবেন কোনটা কোনটা উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধনগুলো কত বছর আগে তৈরি হয়েছিল। আমরা এটাই জানি যে উদ্বোধন কাকে বলে, যে নতুন কিছু তৈরি হলো, নতুন কিছু সৃষ্টি হলো, নতুন কিছু স্থাপন হলো, সেটাই উদ্বোধন হয়। পুরাতন জিনিস রিপেয়ারিং করে সেটা উদ্বোধন হয়, এটা জানা ছিল না। এরা নতুন ডেফিনেশন দিতে শুরু করেছে মানুষের কাছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এটা বলতে চাইছি যে এলাকার মানুষ, আপনারা সকলে সচেষ্ট দেখুন, আপনারা সকলে যেমন গোটা ভারতবর্ষের রাজনীতি, যেমন আপনারা টিভি চ্যানেল, মিডিয়া চ্যানেলের মাধ্যমে যেমন দেখতে পাচ্ছেন, আর 10 বছরের শাসন ব্যবস্থা বাংলার, যিনি বাংলাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা আজকে অবক্ষয়ের দিকে বাংলাকে ঠেলে দিয়েছে। যেখানে চাকরি নেই, বেকারত্ব সংখ্যা প্রচুর, যেখানে কোনো মানুষের অর্থনৈতিক অবস্থা আরো ভেঙে পড়ছে, মানুষের কাজকর্ম নেই, খাদ্য অভাবে ভুগছে। আর উনি বলছেন আমি ফ্রিতে রেশন দিচ্ছি। ফ্রিতে কত টাকা রেশন দিচ্ছেন? সেটা 2 টাকা 3 টাকা কিলো চাল ছিল। একটা পরিবারে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে 5 জন আছে, তাহলে 25 কিলো সে মাল পাবে। 25 কিলো যদি মাল পাই, তার দাম বাড়ি থেকে ক টাকা লাগতো? 5 × 10 টাকা। তো সেই 10 টাকা আপনি দিচ্ছেন, তো এই 10 টাকা দেওয়ার পরে এই 2 টাকা 3 টাকা রেটটা আপনি দেওয়ার পরে বলছেন ফ্রি রেশন দিচ্ছি। আরে ফ্রি যদি দিতে হয় তো মানুষকে কর্ম দেন না, কাজ দেন না, আয় দেন না, উপার্জন দেন। আপনার যতগুলো প্রজেক্ট প্রকল্প যত ফ্রি করে রেখেছেন সেগুলো বাস্তবায়িত করেন, মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেন। সেটা উনি করছেন না, চটকদারি রাজনীতি করছেন। তাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কংগ্রেস যে ধারাবাহিকভাবে প্রতিটি ইস্যু ভিত্তিক, প্রতিটি এলাকার সমস্যা নিয়ে যেভাবে মাঠে ঘাটে রাস্তার আন্দোলনে নেমেছে, ওরা পশ্চিমবাংলায় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, আরেকদিকে গোটা ভারতবর্ষে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে ওরা ভারতবর্ষে যেমন কংগ্রেস করছে, বাংলার মাটিতে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সৈনিকদেরকে যেভাবে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং নিজে সবসময় সামনে থাকছেন, এই সমস্ত আন্দোলনে আপনারা সহযোগিতার হাত যেভাবে বাড়িয়ে দিচ্ছেন, পরবর্তীতে আরো বাড়িয়ে দেবেন, এই আহ্বান, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।